শুভ সকাল। আজকে 16ই সেপ্টেম্বর। আজকে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তাদের আজকে মধু পূর্ণিমা, শুভ মধু পূর্ণিমা। আজ এই মধু পূর্ণিমার পবিত্র দিনে আমরা যে বিষয়গুলো আমরা বিশ্লেষণ করতে পারি, মধু পূর্ণিমার অনেক তাৎপর্য আছে, অনেক ব্যাখ্যা আছে। সব ব্যাখ্যার পরে অন্তর্নিহিত যে বিষয়টি, সেটি হলো সাক্ষ্য সিংহ, সাক্ষ্যবীর তথাগত গৌতম বুদ্ধ এক সময় তার ভিক্ষু সঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে অসন্তুষ্টি থেকে উনি দূরে সরে গিয়েছিলেন। সেখানে আমরা দেখি যে যেখানে উনি অবস্থান করছিলেন সেখানে ওনাকে কিছু তির্যক প্রাণী মধুদান করছেন, সেবা করছেন। অর্থাৎ এইখান থেকে আমাদের একটি শিক্ষণীয় বিষয় হলো যে অনেক সময় নির্লিপ্ততা, দূরত্ব অনেক জটিল সমস্যার সমাধান পেতে সহযোগিতা করে। পাশাপাশি মায়া, প্রেম, মৈত্রী সর্বপ্রাণীর মধ্যে বিরাজমান। বৌদ্ধ সমিতির বিষয় নিয়ে যদি আমরা দেখি, তখন আমাদেরকে যে আলোচনাটা আমাদের সামনে আসে সেটি হলো বুদ্ধ আজ থেকে 2500 প্রায় 2600 বছর আগের বুদ্ধের জন্ম, বুদ্ধের বুদ্ধত্ব লাভ এবং বৌদ্ধ ধর্ম প্রচার। কিন্তু তার আগেও আমাদের এই বাংলাদেশ সমৃদ্ধ ছিল দর্শনে, ধর্মে এবং জ্ঞানে। কারণ শাক্য বংশের কুলগুরু কপিল মুনির জন্ম কিন্তু আমাদের এই বঙ্গে, ফুলেশ্বরী নদীর তীরে। ফুলেশ্বরী নদীর কোথায়, এটাই আমি গবেষণা করার জন্য গবেষণা করতে গিয়ে পেলাম। তার আগে একটু বলে নিই, ফুলেশ্বরী নদীর বিষয়টি আমি জানতে পারি নেপালের রয়্যাল লাইব্রেরিতে। আমি একটি অনুমতির পরে যখন লাইব্রেরিতে যাই, সেখানে আমি এই বিষয়টি পাই, কিছু মানচিত্রও পাই। পরে আমি গবেষণা করে আমি দক্ষিণবঙ্গে যাই, বাংলাদেশের দক্ষিণবঙ্গে, এবং সেখানে দেখি কপিলমুনি নামে একটি জায়গায় আছে। পরে জানতে পারি যে ফুলেশ্বরী নদীটি হচ্ছে আমাদের বর্তমানে খুলনা। সেখানে আমাদের কপিলমুনি জন্মলাভ করেছেন, তার ধর্ম দর্শন সেখানেই। পরে তিনি সেখান থেকে গিয়ে তিনি নেপালে উনি চলে যান বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং আমাদের উত্তরবঙ্গ আর নেপালের মধ্যে মাত্র 22 কিলোমিটারের একটি পথ। সুতরাং দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গ দিয়ে নেপাল অনেক কাছে। পরে শাক্য বংশের প্রথম পুরুষ ওয়াক্কু হস্তিনাযক, তারা 4 ভাই 5 বোন বিতাড়িত হয়ে, রাজা অঞ্জনের পুত্রকন্যা বিতাড়িত হয়ে তারাও কপিলমুনি আশ্রমে আশ্রয় নেয় এবং সেখানে পত্তন হয় কপিলাবস্তুনগর এবং শাক্য বংশ। এই তাহলে বলা যায় গৌতম বুদ্ধের আবির্ভাব, জন্মে এবং বুদ্ধ ধর্ম প্রচারের বহু আগে থেকেই আমাদের এই বঙ্গে পুণ্যবর্ধন, সমতট, হলিকেশ রাজ্য, এই অঞ্চলগুলোতে ধর্ম প্রচারিত ছিল। তারা মুণ্ডিত মস্তক হতেন, তারা খালি পায়ে থাকতেন, সংসার ত্যাগ করতেন, একবেলা আহার করতেন। তাহলে তখন থেকেও এখানে সমৃদ্ধ ছিল এই অঞ্চল। এরপরে আমরা দেখি সিদ্ধার্থ গৌতম বুদ্ধ যখন মায়ানমার যাচ্ছেন, সুবর্ণভূমি, তখন উনি কঞ্জঙ্গলা হয়ে অবস্থান করছেন।
এবং ওই বার্মা যাওয়ার পথে যদি হয় তাহলে নেপাল থেকে যদি আসেন তাহলে সেই পুণ্ডবর্ধন হয়ে কঞ্জঙ্গলা হয়ে পুণ্ডবর্ধন হয়ে ময়নামতির উপর দিয়ে হলিকেশ রাজ্য বা বর্তমান পার্বত্য চট্টগ্রামের উপর দিয়ে মায়ানমার যাওয়াটা অনেক সহজ, এবং তখন ময়নামতি পাহাড়ি এলাকা এবং সমুদ্র অনেক কাছে ছিল, খিস্সা নদী বলতো তখন আঞ্চলিকভাবে। সুতরাং ভগবান বুদ্ধেরও বাংলাদেশে আসার, বর্তমান বাংলাদেশ তৎকালীন বঙ্গ পুণ্ডবর্ধন সমতটে আসার সাক্ষ্য মিলে। তাহলে এই অঞ্চলে, এই বাংলাদেশ এই অঞ্চলে ইতিহাস, ধর্মীয় ইতিহাস, দর্শনের ইতিহাস অনেক সুপ্রাচীন। এই প্রাচীনতম ইতিহাস পরে বিভিন্ন পরিপ্রেক্ষিতে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের পরিনির্বাণের পরে বিভিন্ন কালের পরিক্রমায় বৌদ্ধধর্ম এই বঙ্গের মধ্যে তার প্রভাব অনেক কমে আসে। পরবর্তীতে শুধু পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামে এই অঞ্চলে বৌদ্ধ ধর্ম টিকে থাকে। পরে এখানে হিন্দু শাসন আসে, মুসলিম শাসন আসে, মুসলিম রাজাদের উত্থান ঘটে এবং মুসলিম জনগোষ্ঠীর উত্থান হয়। তাহলে এই যে প্রাচীন বৌদ্ধ ধর্ম অনেক 2500 বছর আগের থেকে প্রচারিত এই বৌদ্ধ ধর্ম এই অঞ্চলে, এই প্রাচীন বৌদ্ধ ধর্মের প্রাচীন সময় থেকে যে বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ জাতিকে প্রতিনিধিত্ব করার জন্য বৌদ্ধ সমিতির জন্ম। এবং সে সময়ের নাজির কৃষ্ণ চৌধুরী, ডাক্তার ভগীরথী মতন নিবেদিত প্রাণ, মহৎ প্রাণ ব্যক্তিদের, পরে উমেশচন্দ্র মুর্শিদি, এরপরে বাংলাদেশের সময়ে এসে শ্রদ্ধেয় রাখাল বড়ুয়া, অজিত বড়ুয়া, শ্রদ্ধেয় আদর্শ কুমার বড়ুয়া, সুদীপ বড়ুয়া পর্যন্ত এই বৌদ্ধ সমিতিটা বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে। এই এত বড় একটি, এত পুরনো একটি সংগঠনে যদি 1930 সাল থেকে এটার উৎপত্তি আমরা ধরি, তাহলে প্রায় 100 বছর, 30 হলে 2070, এদিকে 22, 92, 90। তাহলে এই এত বড় সংগঠন এতদিন ধরে চললে সেখানে অনেক উত্থান পতন হবে। তবে সবথেকে ভুল যেটা ছিল সেটা হচ্ছে যে শ্রদ্ধেয় বৌদ্ধ ভিক্ষুদেরকে ইগনোর করা, বৌদ্ধ সমিতির পদবি থেকে তাদেরকে দূরে রাখা, এটা ঠিক হয়নি। এই ভুলগুলোকে মাথায় নিলেও এই দীর্ঘ পরিক্রমায় বৌদ্ধ সমিতির অবদানকে আমরা ছোট করতে পারি না। বর্তমান অজিত বাবু, আদর্শ কুমার বাবু এবং সুদীপ বাবুর সময় পর্যন্ত ওনাদের দানকে আমরা অস্বীকার করতে পারি না। আমি নিজেই শ্রদ্ধেয় রাখাল বড়ুয়া, আমার মামা, ওনার আমি প্রভূত দান দেখেছি, ওনাকে দানবীরই বলা হতো। অজিত মামা, উনি আমার মামা, ওনার অনেক দান আমি দেখেছি। আদর্শ কুমার বড়ুয়ার কথা না উল্লেখযোগ্য, ওনার দানের পরিসীমা নাই। এই মানুষগুলোর প্রচণ্ড অবদান আছে এই বৌদ্ধ জাতিকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। আদর্শ কুমার বড়ুয়ার একটি ঘটনা উনি আমাকে বলেছিলেন যে একবার একটা ধর্মীয় অনুষ্ঠানে উনি দাঁড়িয়ে বলেছে, যতগুলো ভিক্ষু সংঘ আছে, যা প্রয়োজন আমাকে বললে আমি তা সমাধান করে দেব। সুতরাং আমরা মন্দ দিকগুলো অবশ্যই বিচার করব। মন্দর থেকে যদি ভালো দিকগুলো বেশি হয়, ভালো দিকগুলো আমাদের আলোচনা করা উচিত। যেহেতু আজকে এই মধু পূর্ণিমার দিনে আমরা বুদ্ধের সেই নির্লিপ্ততা, আবার গিয়ে প্রাণীদের দ্বারা বুদ্ধের সেবা, আবার বুদ্ধের তার সঙ্গে কাছে ফিরে যাওয়া, এইটাকে যদি পর্যালোচনার মধ্যে আনি, আমি আশা করব বাংলাদেশ অঙ্গরাজ ভিক্ষু সংঘ তারা ক্ষমা মৈত্রীর মধ্য দিয়ে তারা এই বৌদ্ধ সমিতিকে আবার গ্রহণ করবে এবং তারাই এগিয়ে আসবে এবং উভয় পক্ষে যত মামলা মোকদ্দমা আছে, ফৌজদারি মামলা সব উইথড্র করবে। কারণ কোনো বৌদ্ধ ভিক্ষু আদালতের কাঠগড়ায় যাক, সেটা আমরা চাই না। যা হয়েছে হয়ে গেছে। আসুন আমরা
এগিয়ে যাই। কারণ দেখেন, বর্তমান রাজনৈতিক পরিবর্তন খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে বাংলাদেশে। আমরা এই ছোট্ট সম্প্রদায়, আমাদের মধ্যে বিভেদ থাকলে আমরা আমাদের নিজেদেরই ক্ষতি করব। অনেক জায়গার মধ্যে ধর্মান্তরিত হওয়ার ঘটনা ঘটছে। আমাদের তরুণ সমাজকে আমাদের বাঁচিয়ে রাখতে গেলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আসুন আমরা বুদ্ধের করুণামুদিত উপেক্ষাকে বুকে ধারণ করে আমরা পরস্পরে ক্ষমা করে আমরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই এই জাতির কল্যাণের জন্য। এবং আমি শ্রদ্ধেয় ভিক্ষু সমাজকে অনুরোধ করব, বৌদ্ধ সমিতির অবদানকে আপনারা খাটো করে দেখবেন না। এবং সেই নাজির কৃষ্ণ চৌধুরী থেকে শুরু করে ডাক্তার ভগীরথী বড়ুয়া, উমেশচন্দ্র বর্ষদ্দি হতে শুরু করে রাখাল চন্দ্র বড়ুয়া, অজিত বড়ুয়া, আদর্শ বড়ুয়া, এ সকলের যে দানীয় কর্মকাণ্ড, তাকে আসুন আমরা সম্মান করি। আসলে সম্মান করলে ছোট হয় না। মৈত্রীর দ্বারা যারা করে তারাই এই পৃথিবী টিকে থাকে। পৃথিবীতে অনেক শয়তানের উৎপত্তি হয়েছে, তারা কেউ নাই, কিন্তু বুদ্ধ টিকে আছে। কারণ বুদ্ধ তার মৈত্রী করুণামুদিত উপেক্ষায় পরিশুদ্ধ। যারা মৈত্রী দান করে, যারা মৈত্রীভাবাপন্ন, যাদের অন্তরে সর্বজীবের প্রতি প্রেম। বুদ্ধ কত বড় মহান হলে সর্বজীবে তার প্রেম থাকলে একটি বানর একটি হাতি বুদ্ধকে সেবা করতে আসে। তাদের বুদ্ধ নাই, বুদ্ধের প্রতিরূপ হচ্ছে বর্তমান ভিক্ষু সংঘ। সুতরাং বর্তমান ভিক্ষু সংঘ উদার চিত্তে এগিয়ে আসবে, বুদ্ধ সমিতির সাথে তাদের দ্বন্দ্ব মিটিয়ে নেবে, মামলা মোকদ্দমাগুলো সব তুলে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। একটি সুন্দর বৌদ্ধ বিহার হবে। এবং যে ক্রান্তিকাল সামনে আসছে, ভূরাজনীতি বা রাজনীতির প্রেক্ষাপটে আপনারা একটু খবর নেন, একটু বিচার করেন। অনেক কথা ফোনে বলা ঠিক না। শুধু একটু করে বলি, 7 সিস্টার আরাকান, ভারত এবং বাংলাদেশ নিয়ে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, সেই বিষয়গুলো যদি সামনে চলে আসে তাহলে পরিস্থিতি আসলে ভয়াবহ হয়ে দাঁড়াবে। আসলে একটি ক্রান্তিকাল সামনে আসছে। এখন উচিত সমস্ত বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার। আমি আপনাদের উভয় পক্ষকে এই আহ্বান জানাচ্ছি। আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, তেমন বেশি পরিচিতি আমার নাই। ক্ষুদ্র মানুষ, সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে আমার এই আবেদন, আপনারা উভয় পক্ষই মৈত্রীভাবাপন্ন হয়ে এই মধু পূর্ণিমার দিনে, পবিত্র দিনে আপনারা এগিয়ে আসবেন। এবং ভিক্ষু সংঘের প্রতি যদি আপনাদের কোনো অন্যায় থাকে, বৌদ্ধ সমিতির উচিত সেটা ক্ষমা চাওয়া। ভিক্ষু সংঘের কাছে ক্ষমা চাইলে আমরা প্রতিনিয়তই ক্ষমা চাই। আমরা তার জন্যই বলি, ও কাশু হং বন্দামি ভান্তে সঙ্গ দায়িত্ব ন কর্তং সর্বং অপরাধং ক্ষমতু মে ভান্তে সঙ্গ। সুতরাং ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, ক্ষমা করলেও কেউ ছোট হয় না। আসুন আমরা আমাদের পারস্পরিক বিভেদকে মিটমাট করে সুন্দর একটি দিনের দিকে এগিয়ে চলি। অসংখ্য ধন্যবাদ।